ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি মিডিয়াতেও এসেছে। সেটি হচ্ছে 5 দিন আগে চট্টগ্রামে পুলিশের কমিশনার বেতারের মাধ্যমে এক ধরনের নির্দেশনা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যারা মানুষ এবং পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা বা যানবাহনে আগুন দেবেন। আপনি লক্ষ্য করে থাকবেন গত কয়েকদিনে এই ধরনের ঘটনা বেশি ঘটেছে। কিছু কিছু যানবাহনে আগুন দেওয়া হয়েছে, কার এবং বাস, তবে থেমে থাকা, আর ককটেল হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। এই ধরনের বিষয়টাকে টার্গেট করে এটি বলা হয়েছে। আইনসম্মতভাবে তাদের উপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ককটেল নিক্ষেপের বিপরীতে গুলির এটা সরকার কি তাহলে কঠিন অবস্থায় গেল নাকি কিছুটা নার্ভাস? না, আমি নার্ভাস, নিশ্চয়ই নার্ভাস না। সেটা হচ্ছে যে আপনাকে যদি শক্ত হাতে যদি আপনাকে যদি দমন করতে হয়, আচ্ছা, একটা বার্তা তো তাদেরকে দিতে হবে। এবং এটা যদি আমি অবশ্যই বলতে চাই, উনি বলেছেন আইনসম্মতভাবে। আইন বিষয়টা যদি আইনসম্মতভাবে যদি হয় তাহলে আমার কোনো ইয়ে নেই, কি বলে আপনার আমার কোনো ভিন্ন বক্তব্য, ভিন্ন মত নেই। নার্ভাস তো মোটেই নয়, নার্ভাস থাকবে কারণ সরকারের সাথে জনগণ আছে, রাজনৈতিক দলগুলো আছে। তো সুতরাং যেই সরকারের সাথে বা পেছনে পাশে যখন জনগণ থাকে, তো তখন তো সেই সরকারের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। সরকারের সবচেয়ে বড় শক্তি, স্ট্রেংথটাই তো হচ্ছে জনগণ। জনগণ কি আপনার এই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন কামনা করে? নিশ্চয়ই করে না। জনগণ কি আপনার পতিত স্বৈরাচারের যে দুঃশাসন সেটা ফিরে আসুক? নিশ্চয়ই সেটা জনগণ চায় না। আমি এখানে একটি বিষয় আপনাকে উল্লেখ করার জন্য বলছি যে এই ধরনের ক্ষেত্রে আমরা যখন কেউ ককটেল বিস্ফোরণ ঘটে বা যানবাহনে আগুন দেওয়া হয়, তাদেরকে লাঠিপেটা ধরে নিয়ে যাওয়া, নানা ধরনের প্রতিক্রিয়া দেখেছি, কিন্তু তার জন্য গুলির কথাটা এটা আমরা এর আগে আমার যতদূর মনে পড়ে না। এটা সেক্ষেত্রে এই ধরনের অবশ্য বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেটা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গায় এবং রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিসংযোগ করতে এলে তাদের প্রতিহত করার জন্য গুলির নির্দেশনা আছে। খুবই কারেক্ট, খুবই কারেক্ট। আপনার কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলো, আপনি যেটা বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জি, সেই সব জায়গাগুলোতে যদি কেউ হামলা করতে চায় তো তাদেরকে আপনি প্রতিহত কি লাঠিপেটা করে করবেন? এটা তো একেবারে রীতিমতো নাশকতামূলক কাজ। তাকে তো আপনি লাঠিপেটা করে কাঁধে না গিয়ে মেরে তাকে তো আপনি নিবৃত্ত করতে পারবেন না। সুতরাং তাকে তো নিঃসন্দেহে তার বিরুদ্ধে ডেটারেন্টে যেতে হবে এবং কঠিন মাত্রায়, সো দ্যাট যাতে এর অনুরূপ কাজে অন্য কেউ উৎসাহিত না হয়। এবার একটু ঢাকার বাইরের দিকে একটু আসতে চাই। আপনি জেনে থাকবেন যে রাজনৈতিক প্রতিক্রিয়ার মতো কোনো জেলায় আসলে একটু বেশি প্রতিক্রিয়া দেখা যায়, সেটা আপনি এখন পর্যন্ত লক্ষ্য করেছেন কিনা, এটা একটি প্রশ্ন। আর কিছু কিছু জেলার কথা আমি উল্লেখ করি, সে সমস্ত জায়গায় খবর এরই মধ্যে পেয়েছি আমরা। সেটি গাজীপুরে, ঢাকার কাছে, এখানে নানা রকম অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটেছে, বগুড়াতে ঘটেছে, নোয়াখালীতে অন্তত এই 3 জেলার অন্তত 4টি জায়গায় নাশকতার খবর পাওয়া গেছে এরই মধ্যে এখন পর্যন্ত। আর মাদারীপুরের রাস্তার 2 পাশে গাছ ফেলে এমন অবস্থা করা হয়েছে, রাস্তার মাঝখানে গাছ ফেলে এমন অবস্থা করা হয়েছে যাতে মূলত সড়কে তীব্র যানজট তৈরি হয়, মূলত গাড়ি চলাচল করতে পারে, মানুষের ভোগান্তি হয়েছে। এইটা আগামীকালকে আরও বাড়তে পারে বলে আপনি শঙ্কা করেন কিনা? আচ্ছা, আমি মাদারীপুরের কথাটা একটু সেপারেটলি দেখতে চাই। আর অন্য জেলার কথা আপনি যদি বগুড়া বললেন, নোয়াখালী বললেন, গাজীপুর কথা বললেন, এগুলো আপনার কি বলে চোরাগুপ্তভাবে হঠাৎ কেউ এসে আপনার যানবাহনে আগুন লাগিয়ে দিল, এখানে আগুন লাগলো, ওখানে দুটো পটকা ফুটল, ইত্যাদি ইত্যাদি, এগুলো ঠিকই করে দিয়ে পালিয়ে গেল। এটা আপনি এক ধরনের বলতে পারেন যে একটা চোরাগুপ্ত হামলার বলে মোটামুটি আপনি মেনে নিতে পারেন। অর্থাৎ তাদেরকে আপনি ধরবেন, ব্যবস্থা নেবেন, কিন্তু বিষয়টাকে এইভাবে বিবেচনা করা যায় যে ওদেরকে ধরার আগেই পালিয়ে গেছে বা এরকম কিছু একটা, হঠাৎ করে এলো এবং হঠাৎ করে কাজটি ঘটে চলে গেল। এখন আপনি তো মাদারীপুরে যে করে গাছটা কাটতে তো সময় লাগে, আমার বক্তব্যে গাছটা কাটতে সময় লাগে, তারপর সেই গাছটাকে আপনার রাস্তার মধ্যে আনতে আপনার অনেক লোকবল লাগে, তাই না? মোটামুটি একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা প্রস্তুতির বিষয় আপনি বলছেন। আমি একটা প্রস্তুতির বিষয় বলছি। এতগুলো প্রস্তুতি হলো, আমাদের হাইওয়ে পুলিশ আছে, আমি বলছি আমাদের লোকাল পুলিশ আছে, লোকাল পুলিশ তো আছে, যেহেতু আপনার যানবাহন আপনার আটকে দেওয়া অথবা আপনার যান চলাচল বন্ধ করার মতো পরিস্থিতি হয়ে গেল, যানজটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, তাহলে হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য হাইওয়ে পুলিশ? আমি তো ওই জায়গায় যেতে চাই। আচ্ছা, আপনি কেউ চোরের মতো এসে ধুম করে একটা পটকা মেরে চলে গেল, আপনি তো জানেন না যে একজন মানুষ সাধারণ মানুষের মতো এসে হঠাৎ করে একটা কিছু ছুঁড়ে চলে গেল, আপনি জানতেন না যে লোকটি এরকম একটা কাজ করতে পারে।
তারপরে আকস্মিকভাবে সে ঘটনা ঘটে চলে গেল, এটা আপনি হয়তো মানে ট্রেস করতে পারেননি বা তাকে ধরতে পারেননি। কিন্তু মাদারীপুরে যে উদাহরণটা আপনি টানলেন, সেটা তো আপনার এটা খুব স্বাভাবিকভাবে এটা প্রতিরোধ করা যেতে পারতো, আইনের আওতায় নেওয়া যেতে পারতো, জনভোগান্তি মানে আপনার দূর করার ক্ষেত্রে, অথবা জনভোগান্তি যাতে তৈরি না হয় সেটার জন্য আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল থানা, তারপরে আপনার টহলদার যে হাইওয়ে পুলিশ ছিল, তাদের ভূমিকাটাকে আমি মানে মোটেই মানে কি বলে ভালো চোখে দেখছি না। আমি মনে করি তারা এখানে সক্ষমতার ঘাটতি হিসেবে তাদের কর্মকাণ্ডগুলো মনে হবে। তারা খুব এটা হচ্ছে মাদারীপুর একটি জেলার বিষয়, হয়তো অন্য জেলার ক্ষেত্রে আরেক রকম চিত্র হতে পারে। আমি একটু ঢাকার ব্যাপারে আপনি বলবেন যে ঢাকায় যে চিত্র আপনি লক্ষ্য করছেন এবং যে সমস্ত জায়গায় যে ঘটনা ঘটেছে সবকিছু মিলে আপনার মনে হয় যে এখানকার প্রস্তুতি কঠোর রয়েছে? এবং আপনি তো আরেকটা বিষয় শুনলেন যে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে। জি, ঢাকার বেলা আমি যে কথাটি বলতে চাই সেটা ওভারঅল আমি পুলিশের যে এফিসিয়েন্সি, তার যে এফেক্টিভনেস যেটা, এটা তো খুবই দুর্বল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এক সময় ঢাকার অনেক ক্রিমিনাল পুলিশ ঘুষ ঘাস খেতে, ক্রিমিনাল বলতে ঘুষ ঠুস খেত, অন্যায়ের সাথে যুক্ত ছিল, মানুষগুলোকে হয়রানি করতো। আপনি তো জানেন না কি না করতো এরা। এই লোকগুলো এদের সবাইকে তো চাকরি থেকে বাদ দেওয়া হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 13 তারিখের আগে এই ধরনের লক্ষণ দেখা গেল, এখন সরকারের মানে সিদ্ধান্তহীনতা দেখছেন নাকি পুলিশের অপারগতা? আমি পুলিশের মানে অদক্ষতা দেখছি। অদক্ষতা আছে, অপারগতা না, অদক্ষতা দেখছি। এই কারণে যে আমি যে কথাটি বলছিলাম যে আমাদের ঢাকা যারা এখন পুলিশের কাজ করতেন, আমি অনেককেই দেখেছি, মানে আমি জিজ্ঞেসও করেছি যারা রাস্তায় ডিউটি অনেককে জিজ্ঞেস করি, তারা বললেন তারা একসময় মানে আউট অফ ঢাকা ছিলেন, মফস্বলে ছিলেন, তারা ঢাকা শহরের রাস্তাঘাট অনেকে চিনেন না। ভেরি ইন্টারেস্টিং, আমাকে তারা অকপটেও অনেকেই বলেছেন ইভেন উই ডোন্ট নো দ্য ওয়েজ, মানে তারা রাস্তাঘাটও চিনেন না। একটা মানে সেট অফ আপনার মানে 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 পুলিশ অফিসিয়াল তারা একসময় অনেকদিন ঢাকায় থাকতেন। এটা তো রাজধানী, আপনাকে তো ডিউটি করতে হলে আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনার রাস্তাঘাট তো জানতে হবে। একটা মানুষ বোম মেরে বা একটা অপরাধ করে সে গলি দিয়ে পালিয়ে গেল, ওই গলিটা কোন জায়গায় যে ঠেকলো, তো ডেড এন্ড কিনা, তা আপনাকে তো এগুলো জানতে হবে। তো অর্থাৎ অদক্ষতার প্রশ্ন তুলছেন? আমি ভেরি মাচ অদক্ষতার প্রশ্ন তুলি, এবং 14 মাস 16 মাসে এদেরকে ওরিয়েন্টেশন, পোশাক বদলালে কাজ হবে না। আমি বারবার বলেছি যে পুলিশের কোটি কোটি টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে একটা পোশাক বদলে ফেললেন, ওর চরিত্র বদলানোর কাজ করলেন না, ওকে মোরালি বুস্ট করার জন্য কাজ করলেন না, ওকে ওরিয়েন্টেশন দিলেন না। ওর তো আপনার কি বলে, তার তো আপনার মানে কি বলে এটাকে আপনার মানে মেন্টালি বুস্ট করার জন্য তাকে সাইকোলজিক্যালি তাকে কাউন্সিলিং করা দরকার ছিল। কেন তার তো এই বাহিনীটা তো অনেকের ট্রমার মধ্যে ছিল, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? ডক্টর রিপন, আমি একটু আরেকটা জায়গায় আসতে চাই, সেটি হচ্ছে এবারের রায়ে এর আগে আমরা কখনো দেখিনি যে আদালতের ভেতরে কি হয়, সাধারণ মানুষ বাইরে থেকে কখনোই দেখতে পাওয়া তো দূরের কথা, জানতেও পেতেন গণমাধ্যমের মাধ্যমে। কিন্তু এবারে আমরা দেখলাম যে আদালতের ভেতরের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবারে রায়ের বিষয়টিও বলা হয়েছে, আমি আপনাকে একটু পড়ে শোনাই। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আপনার মানে ইয়ে করবে, কি বলে, টিভি ডিসপ্লে থাকবে, মানুষ ডিসপ্লের কথা বলছে, কিন্তু প্রসেসটা বলেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি বলেছেন রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সোমবার, তা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, এবং বাংলাদেশ টেলিভিশন যা সম্প্রচার করবে সেটা অন্য গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে, মানে তারা যদি ইচ্ছা করে। অর্থাৎ তাহলে এটা আসলে পাবলিক হয়ে গেল বিষয়টা এরকম। তো এটার আসলে কোনো উদ্দেশ্য আছে না, এটা আসলে কি প্রয়োজন, সিগনিফিকেন্সের কথা বলছেন আপনি? এটা না, মানে এটার প্রয়োজন কেন, বা নাকি এখন থেকে সবগুলো হবে? না, একটা হচ্ছে যে আপনি যদি কারণ আগে দেখিনি আমরা, একটা যদি আপনি বলেন যে এক সময় আমরা তো অনেক কিছু আগে দেখিনি, এক সময় আজকে যা ঘটতো সেটা আমরা জানতাম পরের দিন। এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার কল্যাণে অথবা পত্রিকাগুলোর যে আপনার অনলাইন ভার্সন থাকার কারণে আমরা কিছুক্ষণ পরেই জেনে যাই মোটামুটি, তাই না? এটা কিন্তু আমি খুব ভালো চোখে দেখতে চাই যে আপনার বিচার প্রক্রিয়াটা খুব ট্রান্সপ্যারেন্ট ওয়েতে হচ্ছে, তাই না? আপনি নাগরিক হিসেবে আপনি জানতে পাচ্ছেন যে মানে আপনি প্রবাবলি ইউ আর টকিং অ্যাবাউট শেখ হাসিনা অ্যান্ড হার অ্যাসোসিয়েটস, তাই না, তাদের ব্যাপারে। তো শুধু তাদের অপরাধগুলো কিছু শুধু আমরা পাবলিকলি জানি, কিন্তু আমাদের অজানা কিছু না। তারপরে ওই অপরাধগুলো কোন কোন বিষয়গুলো আদালত কগনিজেন্সে নিয়েছেন, আমলে নিয়েছেন, বিচার্য বিষয় হিসেবে গ্রহণ করেছেন, সেই বিচারটার ক্ষেত্রে আদালত কিভাবে এটাকে বিচার মানে অর্থাৎ বিশ্লেষণ করলেন, সেই বিশ্লেষণ সাপেক্ষে সাজাটা কি হলো, এগুলো একেবারে যদি স্বচ্ছতার ভিত্তিতে পাবলিক যদি জানার সুযোগ থাকে, আমার তো মনে হয় যে অসংখ্য মানুষ তারা খুব আগ্রহ ভরে
এই টোটাল বিচার প্রক্রিয়াটা আপনি বলেছেন যদি আদালত অনুমতি দেয়, জি, তাই না? আমি জানি না আদালত অনুমতি দিয়েছেন কিনা জানি না। যদি আদালত অনুমতি দিলে খুব ভালো একটা নতুন ধরনের স্ট্যান্স তৈরি এটা মনে করা যায়, কারণ হচ্ছে এই ট্রাইব্যুনালেরই এর আগের বিচারের যে প্রক্রিয়াগুলো বিভিন্ন শুনানি আমরা দেখেছি সরাসরি সম্প্রচার হয়েছে। রাইট, তাহলে এটা হলে যেটা হবে কি, এটা একটা পাবলিক হওয়া ভালো, এটা স্বচ্ছতা নিশ্চিত হলো, আপনার মানুষ জানতে পারলো, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়লো। তাহলে কি আপনি মনে করেন যে এই ট্রাইব্যুনালটির ক্ষেত্রে এবং ভবিষ্যতের জন্য আমি এই প্রশ্নটি তুলছি যে বাংলাদেশে আমরা এই বিচারটিকে আলাদা মাইল ফলক যে কারণে গুরুত্ব দিয়ে এটি করা হলো, নাকি এরকম যত মামলাই হবে সেগুলো আপনি দেখতে চান বা হওয়া উচিত বলে মনে করেন? আমি প্রথমত একটা মাইল ফলক নিশ্চয়ই মাইল ফলক হতে পারে আগামীকালকের ঘটনাটি। এটা অন্যদের জন্য একটা মানে শিক্ষা, লেসন, তারা যদি লেসন লার্নিং হিসেবে যদি নিতে চান, সেটা হচ্ছে যে এই ধরনের অপরাধ করলে জনসমক্ষে এইভাবে তাদের ঘটনাবলীও বিবৃত হতে পারে, মানুষ এইভাবে। তার মানে কি বড় মামলাগুলো, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেনসিটিভ মামলা, সেগুলো পাবলিক প্রচারের হলে ভালো, কিন্তু যেগুলো রেগুলার সেগুলো আবার যদি আপনি যদি প্রতিদিনই যদি কেন, আমাদের তো দেশে শত শত মামলা আছে, জেলা লেভেলে মামলা আছে, উপজেলা লেভেলের মামলাগুলো জেলাতেই শুনানি হয়। আগামীতে মানে আপনার সংশোধনী মানে এই গ্রাউন্ডে যে বিষয়টি ট্রান্সপারেন্ট হয়, বিচার সরাসরি হলে ট্রান্সপারেন্ট হয়, এই জায়গায় খুবই ভালো। এবং আমি মনে করি গুরুত্বপূর্ণ মামলাগুলো যেখানে মানুষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে, এই বিষয়গুলো মানুষের জানা ভালো না। এটা ভবিষ্যতের রাজনীতিকদের জন্য এটা ভালো হলো না যে এই দেশের জনগণের বিপক্ষে গেলে আপনার এই দেশের আপনার মানে খাওয়া থাকা আপনার নিজের দেশে হলো না। এমনকি এই দেশে আপনার মাটিটা হলো সে আপনার বাদশাহ জাফরের কথা তো আপনার নিশ্চয়ই খেয়াল আছে। বাদশাহ জাফর সে তো অন্যদের তুলনা হবে না। বাদশাহ জাফর ইংরেজদের কাছ থেকে বিতাড়িত হয়ে তিনি বার্মায় চলে গেছেন, তার শেষ জীবনটা বার্মাতে কেটেছে, তিনি সেখানে সমাহিত হয়েছেন। এবং রাজীব গান্ধী যখন আমার খেয়াল আছে, রাজীব গান্ধী যখন বার্মাতে গেলেন, যাওয়ার পরে তিনি বাদশাহ জাফরের সমাধি, মানে তার সমাধিস্থল যেখানে তিনি সমাহিত হয়েছেন, সেটা ভিজিট করেছেন এবং সেখানে একটি ফলকে তিনি কয়েকটা চরণ লিখেছিলেন। সেটা হচ্ছে কিতনা বদনসিব তু জাফর, না বদনসিব নেহি তু জাফর, মানে তোমার বদনসিব না, বদনসিব হচ্ছে আমাদের যে তোমাকে আমরা ধারণ করতে পারিনি। কিন্তু এটা ঠিক অপোজিট হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদের জন্য। বাংলাদেশের পলিটিশিয়ানরা যারা জনগণের বিপক্ষে অবস্থান করবেন, তারা যখন বিতাড়িত হয়ে যাবেন, মানুষ কিন্তু খুব আনন্দের সাথে দেখছে, বিকজ ইউ বিকাম এন্টি পিপল। আপনি জনগণের বিপক্ষে, জনগণের শত্রুতে পরিণত হয়েছেন। এবং জনগণের শত্রুরা জনগণের মুখোমুখি হতে পারে। জনগণের শত্রু যারা, তাদের দেশের মাটিতে বসবাস হয় না এবং তাদের শেষ জীবনটাও দেশের মাটিতে না হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতের পলিটিশিয়ান ইনক্লুডিং মি, আমি তো রাজনীতি একজন কর্মী, আমাদের সবার জন্য এটা একটা বড় মাপের শিক্ষা যে জনগণের বিপক্ষে অবস্থান করলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে, দেশের বিরুদ্ধে চলে গেলে, জনগণ যদি মনে করে যে আমি দেশের শত্রু হয়ে গিয়েছি, তাহলে এই দেশে আমার কোনো ঠাঁই হবে না।